জিয়াউর রহমান, শহীদ জিয়া, তার সময় থেকেই তো শুরু হলো বহুদলীয় গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা। যে সংবাদপত্রের অবাধ প্রবাহ ছিল এক সময়, স্বৈর শাসক পাকিস্তান আমল থেকে শুরু করে কম বেশি সবসময় ছিল, কিন্তু এইভাবে সংবাদপত্রের গলা টিপে ধরার বাকশালের মাধ্যমে আর কখনো হয়নি। এদেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক আব্দুল হাই শিকদার, বিশিষ্ট সাংবাদিক আজিজ ভাই এবং মঞ্চের সামনে বসে আছেন অনেক সিনিয়র সাংবাদিক, জ্যেষ্ঠ সাংবাদিক, বিশেষভাবে এদেশের খ্যাতিমান ছড়াকার আবু সালে ভাই, সবাইকে আন্তরিক, আবদাল ভাই রয়েছেন, সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অত্যন্ত ভাব গম্ভীর পরিবেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এই শোক সভার আয়োজন করেছেন। আমার আর কিছু বলার নেই, যা কথা বলার আপনারা বলেছেন এবং আপনাদের কাছ থেকে মনে হলো যে আমার শেখার আছে। আপনারা যে দৃষ্টিভঙ্গিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছেন এবং আপনাদের এই যে দেখা, সে দেখার উপর আপনারা যে কথাগুলো বললেন, এগুলো আসলে আমাদের পাথেয় হিসেবেই কাজে লাগবে বলে আমি মনে করি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সংবাদপত্র জগৎ একটা বিশাল জগৎ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, কত কি বলি, কিন্তু এটার সাথে নিবিড় সম্পর্ক যার, সেটা আদর্শিকভাবে এবং ব্যক্তিগতভাবেই তো সম্পর্ক থাকার কথা বেগম খালেদা জিয়া। কারণ তার স্বামী জিয়াউর রহমান, শহীদ জিয়া, তার সময় থেকেই তো শুরু হলো বহুদলীয় গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা। যে সংবাদপত্রের অবাধ প্রবাহ ছিল এক সময়, স্বৈর শাসক পাকিস্তান আমল থেকে শুরু করে কম বেশি সবসময় ছিল, কিন্তু এইভাবে সংবাদপত্রের গলা টিপে ধরার বাকশালের মাধ্যমে আর কখনো হয়নি। যারা কোন রকম ছোটখাটো কাজ করে জীবন নির্বাহ করেছেন চাকরি চলে যাওয়ার পরে, কিন্তু জিয়াউর রহমানের কারণে আবারও এদেশের সংবাদপত্র শিল্প, সাংবাদিকতা, লেখনী এবং কথা বলার মুক্ত প্রবাহ তৈরি হল। সেটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সামনের দিকে, সেটা বেগম খালেদা জিয়া। সুতরাং একটা অবিচ্ছেদ্য সম্পর্ক তো রয়েছেই বেগম খালেদা জিয়ার সাথে, সংবাদপত্রের সাথে জড়িত যারা রয়েছেন, সাংবাদিকরা যারা রয়েছেন, এবং উনারও যে একটা ভালোবাসা। আমার মনে আছে স্পষ্টভাবে, উনি যখন প্রথমবার জেল থেকে বেরোলেন 2008 সালে, এর প্রথমেই সাংবাদিকদের নিয়ে এখানেই প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম হয়েছিল এবং সেটা ওনাকে বেশি অনুরোধ করতে হয়নি, আপনাদের কথা শুনেই তিনি এখানে এসেছিলেন। সম্ভবত সে তখন রোজার মাস ছিল বা এরকম একটা ইফতারিতে উনি আসলেন আর কি। তা আমরা কাছে থেকে দেখেছি, মানে আপনারা যেভাবে দেখেছেন আমরা ওইভাবে না দেখি, কাছাকাছি থেকে দেখলেও মানে তার যে পরিধিটা, তার যে পরিসরটা এত বিশাল, এত ব্যাপক যে ছিল, এবং সেটা উনার মৃত্যুর পরে, ইন্তেকালের পরে যেভাবে মানুষের উচ্ছ্বাস আমরা দেখেছি, যেভাবে মানুষের যে মানে শোক আমরা দেখেছি, শোকের যে বহিঃপ্রকাশ আমরা দেখেছি, তো সেইটাতেই মনে হয়েছে যে সমাজের গভীরে তার অবদানগুলো এমনভাবে তিনি রেখে গেছেন, সেটা তার মৃত্যুর পরেই জানা গেছে।
মানুষের যে ঢল সেদিন প্রত্যক্ষ করেছি। এটা এটা কিন্তু কোনো অর্গানাইজ করা না হয়নি। কেউ যে আমরা অর্গানাইজ করেছি যে সারা দেশব্যাপী আপনারা উঠে আসুন, এটা ধরুন একদিন দুই দিন সময় পেলে সেটা হতো। আমরা এটা দেখেছি ইয়ের পরে, কি বলে যে উনি মৃত্যুর পরের দিনই তো জানা যায়, তো ওই সুযোগ বা সময় ছিল না। এটা ছিল একেবারেই স্বতঃস্ফূর্ত, মানে বাড়ি ঘর থেকে, মানে সাধারণ কর্মকর্তা কর্মচারী, কেরানি, পানের দোকানদার, মানে সমাজে যারা বাস করে এদেশের জনগণ, তাদের নানা শ্রেণী পেশার মানুষ নিজের তাগিদে এসে সেখানে অংশগ্রহণ করছে। তার মানে যে তার যে অবদান প্রধানমন্ত্রী হিসাবে, রাজনীতিবিদ হিসাবে, তার সামগ্রিক ব্যক্তি জীবন বিশ্লেষণের মধ্যে বিশ্লেষণ করে এদেশের মানুষ যতটুকু দেখেছে, সেইখানে তাদের যে আবেগ তৈরি হয়েছে, সে আবেগ এবং শ্রদ্ধা দেখানোর জন্য ইতিহাসের একটি নজিরবিহীন জানাজা আমরা সেটি দেখেছি। অনেকে এখানেও বলেছেন যে ইমাম খোমেনির পরে এত বড় জানাজা আর কখনো হয় না। তো খোমেনির জানাজাও আমরা, আমাদের মনে আছে 89 বা 90 এরকম। তো তার চেয়ে তো আমার কাছে মনে হয় অনেক বিষয়, মানে ঢাকা শহরব্যাপী মানুষের যেন স্রোত বয়ে যাচ্ছে। এই ছিল মানে মানুষের যে একটা মানে ঢল, শোকাচ্ছন্ন মানুষ, তারা যে জানাজা পড়ার জন্য ফিরে আসছেন, এটা একান্তই মনের ভেতরের ভালোবাসা না থাকবে এটা সম্ভব হতো না। আপনারা অনেকেই বলেছেন এই যে মহিরুহ, একটা মানুষ মহিরুহ হয়ে ওঠে, মহিরুহ হয়ে উঠলে তার ছায়া পড়ে, এই ছায়াতে আশ্রয় পাওয়া, এটা তো মানে একটা বড় ধরনের একটা জিনিস। আমরা এই দেশের একটা বিশাল মহিরুহ, যার ছায়াতলে আমরা বসবাস করতাম, এই ছায়াটা মনে হয় অপসৃত হয়ে গেল। একটা অভিভাবকত্বের যে ছায়া, অর্থাৎ একটা বাড়িতে যদি বাবা এবং মা বুড়ো হয়ে গেছে, হাঁটতে চলতে পারে, চেয়ারে বসে আছে, তারপরেও কিন্তু সাহস লাগে যে মা বেঁচে আছে বা বাপ বেঁচে আছে। বাইরের যত কাজকর্ম, এর মধ্যেও যে কোনো সংকট, যে কোনো মন খারাপের মধ্যে মনে হয় যে না, বাসায় ফিরে যায়, আমার মা তো বেঁচে আছে। এই যে ভরসাটা, এই ভরসাটা আর থাকলো না আমাদের কাছে, যে তার কাছে গিয়ে কমপক্ষে মনের কথাটা বলা যেত, তার কাছে গিয়ে একটা আশ্রয় পাওয়া যেত। সেই আশ্রয়ের জায়গাটা অনেকটাই আমাদেরকে হারাতে হয়েছে। সাংবাদিক ভাইরা, আপনাদের কাছ থেকে সত্যি আরো অনেক জিনিস আমরা শুনলাম, তার অবদানের বিভিন্ন দিক, বিশেষ করে সাংবাদিকদের জন্য। তো এই মানুষটি সম্পর্কে আর কি বা আছে, কি বা বলতে পারি বলুন? মানে জাতীয় নেতৃত্বের এমন একটি জায়গায় কত বিচক্ষণ হতে পারে, আমরা প্রতিনিয়ত প্রতি সময়ে সেটা ভেবেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, একটি ক্রান্তিকাল চলছিল মানে ১-১১ সময় থেকে। এই ক্রান্তিকালের মধ্যে প্রচন্ড দমন পীড়ন শুরু হলো। পরবর্তীতে যারা ক্ষমতায় আসলেন রাজনৈতিক দল, তার প্রধান নেত্রী বললেন তাদেরই আন্দোলনের ফসল। ফলে ২০০৭ সাল থেকে যে ক্রান্তিকাল শুরু হলো, সেটি ৫ই আগস্ট পর্যন্ত একইভাবে একই তালে চলেছে। ২০০৮ সালে যে কথাটি আমি বলতে যাচ্ছিলাম, আপনাদের নিশ্চয় মনে আছে যে ১৯-২০ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বড় ধরনের আন্দোলন হলো। সেখানে সেনাবাহিনীর সাথে ছাত্রদের একটা সংঘর্ষ হয়েছে। তো এ বিষয়ে তখন আমরা অত্যন্ত গোপনে, হোয়াটসঅ্যাপ এগুলো তো বের হয়নি, আমরা মোবাইলেই কথা বলতে হতো। আমরা তখন জানতামও না যে মোবাইলের কথা বললে পরে সেটা টেপ হয়, জানাজানি হয়। তখন এইসব ধারণা ছিল না, কারো ছিল না, জনগণের মধ্যেও ছিল না। যত দিন গেছে, হাসিনার আমল যত পাকাপোক্ত হচ্ছে, ফ্যাসিবাদ যত তীব্র থেকে তীব্রতর হচ্ছে, আমাদের তত সাবধান হতে হয়েছে। এবং আমরা খোঁজ নিচ্ছি যে কোন মাধ্যমে কথা বললে
টেলিফোনের কোন মাধ্যমে কথা বললে, কোন অ্যাপস ব্যবহার করলে সেটা নিরাপদ থাকবে, এটা আমাদের খোঁজ নিতে হয়েছে এই সময়টা। কিন্তু সেই সময় অতটা ইয়ে ছিল না আমাদের কাছে। তো আমরা টেলিফোনে ওনাকে বললাম, কারণ এর কয়েকদিন আগে শেখ হাসিনাকে অ্যারেস্ট করেছে। তো ওনার সাথে কথা হচ্ছিল যে ম্যাডাম স্টেটমেন্ট করা যায় কিনা। তো শেখ হাসিনা অ্যারেস্ট হয়েছে, দেখুন কতখানি ইয়ে করে দাও, আমার পক্ষ থেকে একটা স্টেটমেন্ট করে দাও। তারপর দেখলাম যে একটা স্টেটমেন্ট হলো তার মুক্তির জন্য। যাই হোক, আরো বিভিন্ন রাজনৈতিক দল তারা স্টেটমেন্ট করেছে, এর মধ্যে ম্যাডামেরও স্টেটমেন্ট গেল। তো এরপরে যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে মানে এই সংঘর্ষটা শুরু হয়েছে, তিনি আমাদেরকে এটা নিয়ে খোঁজ খবর করতে বললেন, ইয়ে করতে বললেন। কিন্তু আমরা তো ওনাকে অনুরোধ করলাম, মানে আমি একটু ব্যক্তিত্বের পার্থক্য দেখার জন্য, এই মানে দেখানোর জন্য কথাটা বলছি যে ম্যাডাম এটা একটা আপনার ছাত্রদের পক্ষে আপনার একটা স্টেটমেন্ট করা যায় কিনা, একটা বিবৃতি দেওয়া যায় কিনা। তুমি আচ্ছা ঠিক আছে দেখি, আমি একটু চিন্তা করে নিই। অনেকদিন পর বুঝতে পেরেছি জাতীয় নেতৃত্বের যে অবস্থানটা, এবং সেখানে ওই যে অভিভাবকত্বের জায়গাটা, শেখ হাসিনার জন্য কিন্তু উনি বিবৃতি দিলেন মুক্তি চেয়ে, কিন্তু এইখানে উনি স্টেটমেন্ট দিলেন। কিন্তু তার কাছে ছাত্র এবং সেনাবাহিনী দুটাই তো সমান, দুটাই সন্তানের মতো। এই যে বিবেচনা বোধটা, এই বিবেচনা বোধটা যে কত তীব্র তার মধ্যে কাজ করত, সেটা অনেকদিন পরে বুঝেছি। একেই বলে জাতীয় নেতা। উপলব্ধি, সমাজের সমস্ত মানে কন্ট্রাডিকশন গুলোকে উপলব্ধি করা, বোঝা, এবং কোনটা কি করতে হবে এই বোঝার ক্ষমতাটা যার মধ্যে যত বেশি, তিনি তত সফল রাষ্ট্রনায়ক, তিনি সফল রাজনীতিবিদ, যেটা তার মধ্যে আমরা দেখেছি। আপনাদের মনে আছে যে একবার তার বাসা ঘেরাও করে পুলিশ উনাকে বের হতে দিচ্ছেন না আন্দোলনে, এটা সম্ভবত 2014 কিংবা 15 আন্দোলনে, 14 সালে। তো সেখানে উনি রাগ করে বলেছেন যে গোপালগঞ্জের নাম পাল্টে দিবেন। তো আমরা তখন অ্যারেস্ট হয়ে গেছি, জেলখানায় আছি। তো এই কথা যখন উনি বলেছেন, তো আমরা খুব খুশি যে ঠিক বলেছেন ম্যাডাম, ইয়ে বলেছেন। কিন্তু আমরা যখন জেল থেকে বেরিয়ে এসে দেখা হলো, তো ওনাকে আমরা খুব ইয়ে করছি, বলছি যে ম্যাডাম এই যে একটা শক্ত কথা আপনি বলেছেন ওই পুলিশ অফিসার থেকে, আমরা এত খুশি হয়েছি ম্যাডাম। তো উনি একটু চুপ করে বললেন, কিছু নীরব থেকে বলছে যে আমি বলেছি এটা ঠিক আছে, কিন্তু এটা আমার বলা ঠিক হয়নি। বলে কেন ম্যাডাম, ঠিকই তো করেছেন। যত ঢাকা শহরে যত পুলিশ অফিসার শেখ হাসিনা নিয়ে এসছেন, অধিকাংশের বাড়ি গোপালগঞ্জ, এরাই নিষ্ঠুরতা করছে, এরাই এই ছাত্র জনতার উপর নিষ্পেষণ করছে, অত্যাচার করছে, রিমান্ডের নামে মানে নির্বিচারে তারা অকথ্য নির্বাচন করছে, নির্যাতন করছে। না সেটা তো সব ঠিকই আছে, বলা যায়। দেখো গোপালগঞ্জ তো বাংলাদেশেরই একটা জেলার নাম। আমি একটু জাতীয় রাজনীতি করি, জাতীয় নেতা বলে তোমরা বলো, তো এইটা এইভাবে বলাটা আমার ঠিক হয়নি। এটা নিয়ে ভাবলাম পরে যে বাহ, কত গভীরভাবে তিনি এটা দেখেছেন এবং বুঝেছেন এবং উপলব্ধি করেছেন, যে এটা আমাদের মাথার মধ্যেও আসেনি। কারণ উনার কাছে যেমন রংপুর, উনার কাছে যেমন ফেনী, উনার কাছে যেমন বগুড়া, উনার কাছে যেমন সাতক্ষীরা, উনার কাছে যেমন চট্টগ্রাম, উনার কাছে তো গোপালগঞ্জও একটা জেলা। উনি যখন প্রধানমন্ত্রী, তো গোপালগঞ্জেরও তো উনি প্রধানমন্ত্রী। উনি যেমন ভুরুঙ্গামারির প্রধানমন্ত্রী, উনি তেমনি কাশিয়ানিরও তো প্রধানমন্ত্রী। আর এটারই মানে উনি এই যে অঞ্চলটি, এই যে সমগ্র বাংলাদেশের মধ্যে যত জনপদ আছে, সেই জনপদেরই তো উনি প্রধানমন্ত্রী। তো উনি যদি কোনো একটি জনপদকে একটু হেয় করেন, তো এটা তো উনি জাতীয় নেতা হিসাবে তো ঠিক হয় না। দেখেন কত বিবেচনা বোধ উপলব্ধি। উনি বলছেন যে এটা বলা আমার ঠিক হয়নি। এই যে নেতৃত্বের প্রতি একটা প্রগাঢ় ভালোবাসা, শ্রদ্ধা এমনি আসে না, অন্তর থেকে সেটা আসে। কারণ তার অভিজ্ঞতা, তার প্রাজ্ঞ অভিজ্ঞ বিবেচনা বোধ, এই বিবেচনা বোধই তাকে আজকে জাতীয় রাজনীতির এত উচ্চ অবস্থান দিয়েছে। দেখেন কত ধরনের কটূক্তি করা হয়েছে তার বিরুদ্ধে। তার রাজনীতির প্রধান প্রতিপক্ষ যিনি, শুধু কটূক্তি নয়, কুরুচিপূর্ণ কথা বলেছেন, অশ্লীল কথা বলেছেন তাকে। কিন্তু উত্তরটা উনি দিয়েছেন অত্যন্ত সৌজন্যবোধ সম্পন্ন, সুরুচি সম্পন্ন, অথবা বলেননি, নীরব থেকেছে। এবং এতেই সাধারণ মানুষের মধ্যে তার উচ্চতাকে আরো বেশি বাড়িয়ে তুলেছে। এবং যারা এই ধরনের
অশ্রাব্য কথা বলেন, তারা যে ক্রমাগতভাবে নিচে নেমে যান, এটা আমাদের দেশের রাজনীতিবিদরা আমরা বুঝতে পারি না, আমরা সেটা উপলব্ধি করতে পারি না বলেই আমাদের রাজনীতিতে অনেক সময় অধঃপতন ঘটে। কিন্তু তিনি ঠিকই দেখুন, এত মানে সিরিজ অফ অসভ্য কথা পর্যন্ত বলা হচ্ছে, কিন্তু সেখানে তিনি বিচলিত হননি। তাকে উনি লন্ডনে গেলেন 2017 সালে, ওবায়দুল কাদের প্রতিদিনই বলতেন উনি আর আসবেন না, উনি ওখানেই থেকে যাবেন, উনি খুব ভালো যে মামলা তার চলছে এটা আর ফেস করতে উনি চান না, উনি বিদেশেই থেকে যাবেন। তো এই কথা তো ওবায়দুল কাদের প্রতিদিন বললেন, হঠাৎ আমরা শুনলাম যে উনি দেশে চলে আসছেন। উনি জানেন যে এই মামলার কি পরিণতি হতে পারে, উনার যে রাজনৈতিক প্রতিপক্ষ তিনি কত ক্রূর এবং নিষ্ঠুর হতে পারেন, তিনি কত ভয়াবহ হতে পারেন, কত প্রতিশোধ পরায়ণ হতে পারেন, এটার প্রত্যেকটা বিষয় তিনি অবগত ছিলেন। কিন্তু উনি তার উপর যে একটা বড় ধরনের ধাক্কা আসছে, উনি যে ভয়াবহ নিপীড়নের মধ্যে পড়বেন এটা জেনেও তার যে দেশপ্রেম এবং মৃত্তিকার প্রতি তার যে অকুণ্ঠ ভালোবাসা, সেটা আবারও পড়লে তিনি প্রমাণ করলেন। যেটা 2008 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিনের চেষ্টা করেছিল, কোনোভাবেই যখন তাকে সরাতে পারেনি, তখন আবদার করলেন শেখ হাসিনা যে আমি তাহলে ফিরে যাব, তখন সে ফিরে আসলেন। তো এইবারও অনেক চেষ্টা করে যখন পারেনি, তখন তাদের যে এজেন্ডা, সেই এজেন্ডা অনুযায়ী তাকে কারাগারে নেওয়া হলো এবং তাকে কোনো উন্নত চিকিৎসা দেওয়া হলো না। যখন তিনি ক্রমাগতভাবে অসুস্থ হয়ে পড়ছেন, যে ভদ্রমহিলা হেঁটে ইয়ের মধ্যে গেলেন, কি বলে, জেলখানার মধ্যে গেলেন, সেই ভদ্রমহিলা হুইল চেয়ারে করে ফিরে আসলেন। আমরা কিন্তু সন্দেহ প্রকাশ করেছি, জনগণও সন্দেহ প্রকাশ করেছে যে কারাগারের মধ্যে তাকে চিকিৎসা না দেওয়া বা সঠিক ডায়াগনোসিস করে চিকিৎসা না দেওয়া, এটা করছেন শেখ হাসিনা তার প্রশাসনকে কাজে লাগান। এখন কিন্তু আমরা নানাভাবেই এর আলামতগুলো পাচ্ছি। উনার যে অসুখগুলো, সে অসুখগুলোর যথাযথ যে চিকিৎসা দেওয়া দরকার সেই চিকিৎসাটা দেওয়া হয়, এবং তাকে যে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এটা কিন্তু টের পাওয়া যাচ্ছে, সেটা তিনিও টের পাচ্ছেন। তার পরিবার বলেছে, দল তো বলেছে, পরিবার বলেছে, বিভিন্ন স্থান থেকে, এমনকি আমি জানি যে নানা দিক থেকে আরো অন্যান্য লোকরা বলেছে, দেশের গুণীজনরা পর্যন্ত বলেছে তার উন্নত চিকিৎসার জন্য, কিন্তু শোনা হয়নি, তিনি শোনেননি। কারণ এতেই প্রমাণিত হয় যে রাশিয়ার মতো কর্তৃত্ববাদী একটি দেশ, সেই দেশের অপোজিশন লিডার তাকে যখন অসুস্থতার কথা শুনলো, লোক দেখানো হোক, তারপরেও তাকে জার্মানিতে পাঠানো হোক। এই দৃষ্টান্তগুলো যখন ওনার চোখের সামনে, তৎকালীন প্রধানমন্ত্রীর চোখের সামনে যখন এগুলো উপস্থাপন করা হচ্ছে, তিনি জানছেন, তারপরেও বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা করলেন না। এমনকি দেশের মধ্যেও কোনো ভালো হাসপাতালে তিনি পাঠাতে চাইলেন না, পিজি হাসপাতালের মধ্যে তাকে রাখলেন। এবং সেখানেও অবাধে যে চিকিৎসকগুলো ভালো চিকিৎসক, উন্নত মানের চিকিৎসক, তাদেরকে সেখানে যেতে দেওয়া হয়নি। এবং ক্রমাগতভাবে আমাকে অনেক ডাক্তার বলেছেন যে উনার যারা ব্যক্তিগত ডাক্তার, তাদের পিছনে ডিজিএফআই লেগে থাকবে, তাদের পিছনে গোয়েন্দা সংস্থাগুলো ক্রমাগতভাবে বিরক্ত করত, রীতিমতো হুমকি দিত। এই পরিস্থিতির মধ্যে তিনি থেকেছেন। তো এই যে পরিস্থিতিগুলো তিনি অতিক্রম করেছেন, অন্য কোনো কারণেই নয়, অন্য কোনো অবস্থাতেই নয়, এই পরিস্থিতিগুলো করেছেন দেশের মানুষের জন্য, দেশের জন্য। এত বেশি আত্মসংযম তার মধ্যে ছিল, স্থৈর্য, ধৈর্য চরমভাবে তিনি আয়ত্ত করেছিলেন। তাই বড় বড় সংকটের মধ্যে, শোকের মধ্যেও তিনি নিজেকে অটল রাখতে পারতেন এবং ওই সংকটকে মোকাবেলা করার তিনি প্রত্যয় জেগে উঠতেন। আমরা মনে করি, আমি আবারও বলি যে তিনি যে দৃষ্টান্তগুলো রেখে গেছেন, তিনি যে পথগুলো বানিয়ে দিয়ে গেছেন, আমরা যদি সেই পথ অনুসরণ করে চলতে থাকি, তাহলে আমরা মনে হয়
যে আরো সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারব। এবং তার যে বিবেচনা বোধ, তার যে চিন্তাধারা, এবং একজন রাজনীতিবিদ তার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, যেটা অসাধারণ ক্ষমতা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে। এবং সেই ক্ষমতা ছিল বলেই আজকে দেখুন, মানে বিশেষ করে তার যে দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কত কি বলা হয়েছে, এই দল ক্ষমতায় না থাকলে টিকবে না, মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। তারপর উনি নেতৃত্ব আসলেন, এরপর তিনি 2 বার ক্ষমতায় আসলেন, যে সামরিক শাসকদের দল এরা কখনো টিকে না। কিন্তু সেই সামরিক শাসকদের দল টিকে না যারা অন্যায়ভাবে গণতান্ত্রিক শক্তির কাছ থেকে ক্ষমতা নিয়ে দেশ চালাতে চায়। কিন্তু জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্র ফেরত দেওয়ার লোক। একটা বাকশাল হয়েছিল, তারা তারা সেনাবাহিনীর লোক ছিল না, কিন্তু তারা ছিল এত বেশি নিষ্ঠুর প্রকৃতির গণতন্ত্রের বিরুদ্ধের শক্তি হয়ে উঠলেন, সেইখান থেকে প্রত্যাবর্তন করা আবার বহুদলীয় গণতন্ত্রের দিকে এবং বহু মত পথের রাজনীতির দিকে। তো সেই ধারাবাহিকতার দল তো হচ্ছে এই দলটি। সুতরাং একে নানাভাবে দমন করা এবং মাটির সাথে মিলিয়ে দেওয়ার প্রচেষ্টার পরেও এটা সম্ভব হয়নি, কারণ যে এর নেতৃত্ব দিয়েছিলেন অটলভাবে এবং খুব শক্তভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং তার সাথে কিছু নৈতিক বৈশিষ্ট্য তিনি অ্যাড করতে পেরেছিলেন। সেটি হলো যে রাজনীতিবিদ মানেই, বা রাজনীতি, ওই লোকটি রাজনীতি করে মানেই হচ্ছে যে এই লোকের, মানে এখন যেটা বলবে এই কথা, এই বলার সাথে পরবর্তীতে তার বলার কোনো সম্পর্ক নেই। এটাই মানুষ প্রতিষ্ঠিত হয়েছে মানুষের কাছে, মানুষ এটাই ভাবে। কিন্তু এই প্রথম বেগম খালেদা জিয়া তিনি ওটাকে ভেঙে দিয়েছেন, যে না, যে রাজনীতিবিদ মানে হচ্ছে সেই যে জনগণকে যেটি ওয়াদা করবে সেটি রক্ষা করবে। সেটা 86 সাল থেকে তার শুরু হয়েছে এবং তার মৃত্যু পর্যন্ত এই রাজনীতির যে একটা নৈতিক উচ্চতার দিকে নিয়ে গেছেন, সেটা বেগম খালেদা জিয়া। রাজনীতি মানে প্রতারণা নয়, রাজনীতি মানে মিথ্যা অঙ্গীকার নয়, মিথ্যা ওয়াদা নয়। রাজনীতি মানে হচ্ছে আমি জনগণকে যেটা অঙ্গীকার করব সেটাই আমি বাস্তবায়ন করব। এটাই হলো রাজনীতির মূল দিক। এবং এই বৈশিষ্ট্যটার একমাত্র আমি বলবো যে যিনি প্রতিনিধিত্বকারী ব্যক্তি তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি।